সাল ১৯৭০। ব্যাংককের এশিয়াড ব্রোঞ্জজয়ী দলের ফুসফুস সুকল্যাণ ঘোষ দস্তিদার। ময়দানের চেনা মুখ, তবু যেন অজান্তেই কালের নিয়মে হারিয়ে গেছেন ফুটবলের জগৎ থেকে। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর পরলোক গমন করেন সুকল্যাণ ঘোষ দস্তিদার। তবে তার আশীর্বাদ থেকে গিয়েছে বাংলার ফুটবলের ওপর। সুকল্যাণ ঘোষ দস্তিদার নামটা শুনলেই যেটা মনে পড়ে সেটা হলো তার ৪০ গজ দূর থেকে করা সেই দূরপাল্লার শট। ১৯৭৩-এর বাগান অধিনায়ক হয়ে ময়দানকে এক অনন্য ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও বাংলা দলের হয়ে এককালের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সুভাষ ভৌমিকের সাথেই কলকাতায় পা রাখেন সুকল্যাণ। সন্তোষ ট্রফিতে প্রথম বছরই রাজস্থান ক্লাবের হয়ে ১০ গোল করেন তিনি এবং নজর কেড়েছিলেন মোহনবাগানের। তারপর টানা ৫ বছর সবুজ মেরুন জার্সিতে দাপিয়ে ফুটবল খেলে সুকল্যাণ। পরবর্তীতে কিছুটা অভিমানবশত ১৯৭৫ সালে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গলান তিনি। মোহনবাগানের হয়ে করেন প্রায় ৭২টি গোল। ১৯৭০ সালে এশিয়ান গেমসে সৈয়দ নাইমুদ্দিনের নেতৃত্বে ভারতীয় দলকে ব্রোঞ্জ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদানও রয়েছে সুকল্যাণ ঘোষ দস্তিদারের। পেশাদারি ফুটবলের জগতে মোহনবাগানের হয়ে তিনি জয় করেছিলেন ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, ৩বারের জন্য ইন্ডিয়ান সুপার কাপ এবং কলকাতা ফুটবল লিগ। এছাড়াও ভারতের জন্য এনেছিলেন ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক। এর পাশাপাশি ৩বারের সন্তোষজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন সুকল্যাণ। আমরা কথা বলে নিয়েছিলাম তার দাদা সুভাষ ঘোষ দস্তিদারের সাথে। শিলিগুড়ির থানা মোড়ে সেই পুরনো বাড়ি ভেঙে বর্তমানে কালের নিয়মে বহুতল হয়ে উঠেছে। তবে সুভাষবাবুর কাছে আজও সব স্মৃতি আঁকড়ে তিনি রয়ে গেছেন। সুকল্যাণের বাঙাল হয়েও মোহনবাগানি হয়ে যাওয়া, এছাড়া রেফারি বিশ্বনাথ দত্তের সেই হাতাহাতির গল্প, সব বিষয়েই অকপট সুভাষ ঘোষ দস্তিদার। কি বললেন তিনি কিক অফ নাওকে, আসুন শুনে নেওয়া যাক। স্যার, প্রথমে এই যে সুকল্যাণ ঘোষ দস্তিদার নামটা আমরা হয়তো এখনকার দিনের যে জেনারেশন তারা হয়তো অতটা ইউটিউবের যুগে তো পাবে না, হয়তো কিছু উইকিপিডিয়া থেকে পাওয়া যাবে। আপনি যদি ওনার শুরুর দিনের কথা, এই জলপাইগুড়ি থেকে ওনার বেড়ে ওঠা, তো শুরুর দিনের কথাগুলো যদি একটু বলেন ওনার। ওই বললাম ছোটো যখন আমরা জেলা স্কুলে পড়াশোনা ক্লাস 5-এ যখন ও পড়ে তখন থেকে ওর ফুটবলের খেলার প্রতি ঝোঁক আসে এবং তখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা, বড় খেলা রিলে হতো, সেই রিলে শুনতো। রিলে শুনতে শুনতে বড় বড় প্লেয়ারদের নামগুলো শুনে চুনী গোস্বামী, শৈলেন মান্না, প্রদীপ ব্যানার্জি, এই সমস্ত নামগুলো, বলরাম, এদের নামগুলো শুনে শুনে ও খেলার প্রতি যোগ যায়। তখন বলেই আমিও ফুটবল খেলবো এবং মোহনবাগানেই খেলবো, এইটা ওর ছোটোবেলায় ইচ্ছে ছিল এবং সেই হিসেবে খেলা শুরু করে। যখন জেএমএ ক্লাবে প্রথম যায়, জলপাইগুড়ি ইয়ং সায়েন্স অ্যাসোসিয়েশন, রবি গান্টু বলে একজন, রবি, হ্যাঁ, ওই অ্যামেচার ক্লাব করেছিল। তখন তো পাড়ায় পাড়ায় ক্লাব হতো, তো বিভিন্ন, তখনও টানাপোড়েন হতো, কখনো ওকে টেনে নিয়ে যাচ্ছে ওইখানে, কখনো অন্য ক্লাব। নিয়ার সাহা বলে একজন ছিল, তার একটা ক্লাব ছিল রঞ্জন ক্লাব, সেও ভালো গোলকিপার, বেঙ্গল স্কুল টুল খেলেছে নিয়ার সাহা। ওই একই সময় নিয়ার একটু বড় হতে পারে। তখনই ওই অ্যামেচার ক্লাবে যখন খেলে তখন থেকে ওর মানে খেলার যোগটা আরও বেশি হয়। তখন তো জেএমএ ক্লাবে ঢুকে যায়, জেএমএ তো রেগুলার প্লেয়ার, তখন বড়দের সাথেও খেলছে, ছোটদের সাথেও খেলছে, গোলও করছে, সবই করছে। এবং ওর দু পায়ে, যেটা আগে বললাম, দু পায়ে সমান কিক ছিল এবং দূরপাল্লার শট ও যেখান থেকেই পারতো ফাঁকা ফেলেই গোলে শট করতো। কে পাস দিয়ে, ওকে পাস দিয়ে এগিয়ে যাওয়া, যেন দূরপাল্লা শট। সেই জন্য একটা ঘটনা বলি, তখন ও, এটা তো সবাই জানে, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা যে ম্যাচটা ভেস্তে যায় আইএফএ শিল্ডের ফাইনালে, এক গোলে মোহনবাগান জিতছে। মাঠ থেকে শট নিয়ে গোলটা করেছিল অরুণ ব্যানার্জি, ইস্টবেঙ্গলের গোলকিপার ছিল, মিস করে গোল হয়ে যায়। তারপর তো বৃষ্টি নামে, শান্তমিত্র তখন ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, মাঠে জল জমে গেছে, সেগুলো অন্য কথা, খেলা ভেস্তে যায়। তারপরে আর মোহনবাগান পরে আর খেলেনি, সেটা অন্য প্রশ্ন। তারপরে মোহনবাগানে খেলবো, এই ছোট যে জিতটা সেটাই হলো। তারপরে এই করতে করতে মোহনবাগান ক্লাব যখন এখানে আসতো প্রদর্শনী খেলতে, তাদের সাথে খেলতো। একটা ঘটনা, মোহনবাগান ক্লাবের
ও যোগাযোগ করে ওরা মোহনবাগান, রুনু গুয়াটা হতো, রুনু গুয়াটা মোহনবাগান, রুনু গুয়াটার সাথে ওর সাথে যোগাযোগ, তখন ওরকম বলেছিল তুই মোহনবাগানে খেলবি, তো বলছে আমি সুযোগ পেলে খেলবো। তখন এখানে মোহনবাগান ক্লাব আসে, তখন ওর সুযোগ হয়নি, এমনি প্রদর্শনী ম্যাচ খেলে। সেই সময় মোহনবাগান ক্লাব থেকে ওকে ওর খেলা দেখে কিছু দিক না দিক মোহনবাগান ক্লাবের যে মোজাটা ছিল ফুল হোক মোজা, সেইটা ওকে দিয়েছিল। তখন তো ছোট দিয়েছিল, ওইটা খুব যত্ন করে রেখেছিল। তারপরে মোহনবাগান খেলা, তারপরে তো চলে যায় 67 সালে কলকাতায়, তারপরে খিদিরপুরে খেলে, খিদিরপুরে পরে রাজস্থান, তারপরে তো 69 সাল থেকে মোহনবাগান 5 বছরই খেলেছিল মোহনবাগানে, 74 অব্দি। তো ওই শর্ট পিরিয়ডের মধ্যে মোটামুটি যেগুলো খেলার সেগুলো খেলেছিল। জুনিয়র ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিল, বাংলা বেঙ্গল টিমের হয়ে খেলেছিল, স্কুল টিম তো আগেই খেলেছে, ন্যাশনাল খেলেছে, করে সবগুলোতে ওর সাফল্য আছে, গোল আছে। এবং অনেক একটা স্কুল ক্যাম্পস হয়েছিল উদয়পুরে, সেই খেলায় ও 22টা গোল করেছিল, স্কুলে 22টা গোল করে টপ স্কোরার হয়েছিল। তারপরে আরেকটা খেলা হয়েছিল এদিকে খুব সম্ভবত শিলংয়ে স্কুল, এটা স্কুল গেমসের কথা, সেখানেও এরকম 10 গোল করে 12 গোল করে টপ স্কোরার হয়েছিল। ছোটবেলা থেকে গোল করার ন্যাক ছিল। এশিয়ান কাপে ব্রোঞ্জ জেতা সেই অভিজ্ঞতাটা যদি একটুখানি বলেন। এশিয়ান গেমসে তখন তো গেল ওরা খেলতে, খেলে ব্যাংককে হয়েছিল জাকার্তা, হ্যাঁ ব্যাংককে গেছিল, তখন চান্স হলো, তখন খেলেছিল ওইখানে। খেলে এশিয়ান গেমসে ওরা খুব একটা সুবিধা করতে পারেনি, মানে ভালো খেলেছিল, মানে 1, 2, 3-এর মধ্যে ছিল, হয়তো এক্সপেক্ট করেছিল যে গোল্ড মেডেল পাবে, কিন্তু যে কোনো কারণে হোক ওরা তার সাথে জাপানকে তো হারালো এতে। তার আগে রূপো আর সোনা খেয়ে পেয়েছিল, ঠিক খেয়াল নেই, এখানে লেখা আছে বোধহয়, পড়তে পারে। তো সেইখানে ও খেলেছিল, খেলে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। এটাই হচ্ছে। আর যেটা হচ্ছে প্রি অলিম্পিকে খেলতে গেছিল রেঙ্গুনে, মায়ানমারে, সেখানে ওরা খেলেছিল কিন্তু জিততে পারেনি, সবগুলো খেলাতেই হেরেছে, কিন্তু লড়াই করে হেরেছে প্রত্যেকটা। ওইখানে প্রতিটা দলের সাথে ম্যাচের রেজাল্ট ছিল হয় 3-4 গোল, নয় 2-3 গোল, নয় 2-1 গোল, এরকম হেরেছে। খেলে ওখান থেকে প্রি অলিম্পিকে ওইটুকুই কোয়ালিফাই করেছে, প্রি অলিম্পিকে আর কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু টাফ ওখানে ফাইট দিয়েছিল। আপনি আগেও বলছিলেন এই 73 সালের এই ঘটনাটা, রেফারি বিশ্বনাথ দত্তর সাথে যে ঘটনাটা, ওই ঘটনাটা যদি একটু বলেন সংক্ষেপে। ওইটা হচ্ছে যে ওদিন খেলার মাঠে ছিলাম আমরা, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা চলছে, উভয় পক্ষেই আক্রমণ, সুভাষ ভৌমিক তখন ইস্টবেঙ্গলের টপে খেলা হচ্ছে। মোহনবাগান 73 সালে ও বোধহয় মোহনবাগানের ক্যাপ্টেনও ছিল, ও তখন খেলেনি সেই ম্যাচটা, সাইড লাইনে বসেছিল জার্সি গায়ে, হয়তো পরে নামে। সেই খেলা করে একটা গণ্ডগোল হয়, সুভাষ ভৌমিক আর শঙ্কর ব্যানার্জির মধ্যে একটা টাসল হয়, শঙ্কর ব্যানার্জি চোট পায়, সেই চোটটা মানে ভালো রকমেরই চোট, সেইটাতে ও খুব মানে ওর মনে লেগেছিল। তারপরে তো দেখে মাঠে চলে এসছে, তারপরে খেলা শেষ হয়ে যায়, 100 গোলে হেরে যায়, এবং মোহনবাগান গোলের সুযোগও পেয়েছিল, গোল করতে পারেনি। তারপরে হঠাৎ করে আমরা যখন সব চলে আসবো, খেলা শেষ হয়ে গেছে আলোচনা, হঠাৎ করে দেখলাম, আমি ছিলাম মাঠে, দৌড়ে মাঠের মধ্যে টানলো, বোধহয় কোনো প্লেয়ার কোনো গিয়ে শটান, ও রেফারি বিশ্বনাথ দত্তকে ঘুষি চালিয়ে দিল। কিন্তু আমরা বুঝতে পারলাম না যে এই ঘটনাটা ও ঘটালো, এবং তারপরে তো চলে আসতো, তারপরে তো যা হয় ঘটনা ঘটে। তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ধারণা, আমাদের কেন অনেকেই ধারণা যে ওকে মোহনবাগান ক্লাবেরই কোনো কর্তা প্রভোগেট করেছিল ওইখানে করে, নইলে ও কোনোদিন ফাউল করে তো খেলেও সে খেলা, কিন্তু রেফারিকে মারা, লাইনসম্যানকে মারা, এই সমস্ত জিনিসের মধ্যে কোনো খুব শান্তশিষ্ট ছেলে ছিল ও। এই যে একটা আমরা দেখছি আনন্দবাজারে একটা কাটিং
যে বাঙাল হয়েও মোহনবাগানই রয়ে গেলাম, আপনাদেরকে দেখাবো যেটা, যে বাঙাল হয়েও মোহনবাগানই রয়ে গেলাম উনি বলেছিলেন। এই কথাটা একটুখানি যদি বলেন আপনি। এই কথাটা হচ্ছে, আমরা যে বাড়ি, আমাদের বাড়ি, আমরা তো বরিশালের বাড়ি, আমরা বাঙালি, আমাদের বাড়ির লোকজনেরা সবাই তখন খেলাধুলা, আমরা তো তখন ছিল ইস্ট বেঙ্গলের খেলাধুলা করতো। তার মধ্যে থেকেই ও বেরিয়ে, ও কোনোদিন ইস্ট বেঙ্গলে খেলবে, যখন খেলা শুরু করলো তখন থেকে যে বললাম চুনী গোস্বামী, শৈলেন মান্না, এদের নাম শুনে মোহনবাগান শুনে তখনও মোহনবাগানই হয়ে যায়, এবং তো যথারীতি মোহনবাগানে সাইন করে। এবং তখন থেকে ওর মনে একটা বিষয়, এই জায়গায় আকাঙ্ক্ষা যায় যে আমি ফুটবল খেলবো, মোহনবাগানে খেলবো। এই প্রসঙ্গে একটা কথা বলি, তখনই ও মোহনবাগানে, তখন ওয়েস্ট বেঙ্গলই, আমরা তো ইস্ট বেঙ্গল পূর্ব বাংলার লোক, কিন্তু আমরা মোহনবাগানে, আমরা তখন বাড়ির অন্য লোকেরা ইস্ট বেঙ্গলের সাপোর্টার হলেও তখন সবাই মোহনবাগানকেই সমর্থন করতাম। তারপর একটা ঘটনা বলি, এই জলপাইগুড়ির যে ক্লাবে খেলতো জয়ামে, আসামে বরদলি ট্রফি খেলতে গেছিল, বিরাট ট্রফি হতো, ও গেছিলো। আসামে যখন খেলতে যায়, এত ভালো লেগেছে ওর খেলা দেখে, আসামের বরদলি ট্রফি যারা অর্গানাইজ করে তারা ওকে বলেছিল তুমি আসামে চলে আসো, গুয়াহাটিতে আসামে খেলো, তোমাকে আমরা অয়েল ইন্ডিয়াতে চাকরি করে দেবো, এখানে থাকার ব্যবস্থা করবে, আসামের হয়ে থাকবে, খেলবে। ও তখন মোহনবাগান না, তখনও বলেছিল আসামে কেন খেলবো, আমি মোহনবাগানে খেলবো, ওখানেই বলেছিল মোহনবাগানে খেলবো, একদিন ইন্ডিয়া খেলবো, এইটা কিন্তু বলেছিল। ওর বন্ধু বান্ধব যারা গেছিলো ওই খেলে ক্লাবে, তারাও শুনেছে, তাদেরকেও বলেছিল আমি ফুটবল খেলবো, মোহনবাগান ক্লাবে খেলবো, একদিন ইন্ডিয়া খেলবো। এই অদম্য ইচ্ছাটা ওর ছোটবেলায় ছিল। খেলা ছাড়ার পর ওনার কোনো আক্ষেপ বা কিছু সেরকম কিছু? আক্ষেপ বলতে ওইটাই ছিল, একটা ছিল যে ওই রেফারির সাথে দুর্ঘটনা ঘটলো, সেটা পরে তো উনি মাফ করে দিয়েছেন এখন, তারপরে তো ওনার পরিবারের সাথে ভালোই পরিচয় হয়েছিল। আর একটা ছিল 74 সালে মোহনবাগান ওকে রাখেনি, হ্যাঁ ছেড়ে দিয়েছে, এমন হয়তো যে রাখলো খেলালো না সেটা আলাদা কথা, রাখেনি, হ্যাঁ তখনই চলে গেল ইস্টবেঙ্গল, নিয়ে নিল ওকে, ইস্টবেঙ্গল পিএম দিয়েছিল, খেললো, তারপর তো ছিল, তারপরে তো ওই হাঁটু অপারেশন করলো, করলো, তারপরে তার খেলাধুলার সাথে প্র্যাকটিক্যালি তারপর থেকে ও খেলায় রিটায়ার করলো। ওইটাই ওর আক্ষেপ ছিল যে খেলাধুলাটা সেভাবে যে রিটায়ারমেন্ট করে, যেমন আমি এই শেষ খেলা খেলছি, আমি এরপরে আর ফুটবল খেলবো, সেরকম আনুষ্ঠানিকভাবে রিটায়ারমেন্টটা সেভাবে হয়নি ওর। উনি যেমন জলপাইগুড়ি থেকে শুরু করেছিলেন, আপনি বলছিলেন অতীত দিনে অনেক ফুটবলার এই জলপাইগুড়ির মাটি থেকে উঠেছিল, বর্তমান সময়ে কয়েকজন হয়তো কলকাতা লিগের লেভেলে খেলছে, আমরা জানি শুভম আছে, শুভম ওই জলপাইগুড়ি থেকে বেড়ে ওঠা, এরকম কিছু থাকলেও সেই লেভেলে গিয়ে এখন কি কারণ হতে পারে মনে হয়? কারণটা আমার মনে হয় খেলার সেরকম কিছুটা তো, খেলার মধ্যে কিছুটা প্রতিভার ছাপ তো থাকা দরকার, সেই রকম একটা অ্যাটেনশন দেওয়া, খেলার প্রতি যে একটা নিষ্ঠা, সেই ফুটবলই ধ্যান ফুটবলই জ্ঞান, সেই রকম এটা হয়তো এখনকার ছেলেদের মধ্যে হয়তো নেই, বা থাকলেও সেভাবে প্রতিফলিত হয়নি। আমি যে একটু আগে কথাটা বললাম না, ওর অদম্য ইচ্ছা ছিল মোহনবাগানে খেলবো, ইন্ডিয়া খেলবো, এইরকম সবাই তো অনেকে ফুটবল খেল, কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারছে আমি ইন্ডিয়া খেলবো, আমি একদিন মোহনবাগানে খেলবো, ইস্ট বেঙ্গলে খেলবো, এরকম আছে, বলে, অনেকেই বলে, কিন্তু সেভাবে ঠিক হয় না। কিন্তু এমনি ওই লেভেলে, ক্লাব লেভেলে সেই খেলাগুলো খেলে যাচ্ছে সেইভাবে আর কি। আর ওর একটা যে জিনিস, যে দুপায়ে শট, সেই শটটা ওকে কিছুটা অ্যাডভান্টেজ দিয়েছে। এইটা তো তরুণ বসু যখন মারা যায় তখন বলেছিল ওর পা ছিল তেকাটিতে বাঁধা, মানে এত জোরে শট করতো, এত গোল করতো, জোর লক্ষ্যই ছিল তেকাঠি। এইটা তরুণ বোস মারা যাওয়ার সময় বলেছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন একজন আদ্যন্ত বাঙাল হয়েও তিনি কিন্তু মোহনবাগানকেই ভালোবেসেছেন এবং মোহনবাগানকে ঘিরেই স্বপ্ন দেখেছিলেন, এবং মোহনবাগানে থেকেও তার জীবনে আক্ষেপ ছিল হয়তো শেষ মুহূর্তে মোহনবাগান থেকেই অবসরটা নিতে পারলেন না,
আর এরকম অতিদিনের বহু ফুটবলারের কথা আমরা হয়তো শুনতে পারি, কিন্তু তাদের কথাগুলো সামনে তুলে ধরা না। আমাদের লক্ষ্য থাকবে এবার তাদের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই দেখতে থাকুন পিক অফ নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পিক অফ নাওকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।